বৃষ্টিতে অচল রাজধানী, যানজট জলজটের নাকাল নগরবাসী। ঢাকা সহ ৬ বিভাগে আরও ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। বন্যা কবলিত দেশের ৭ জেলা, এখন পর্যন্ত নিহত ৫১। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে। দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। আপিল ও আত্মসমর্পণের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং হরমুজ বন্ধের জবাবে ইরানে আমেরিকার হামলা। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। রাতের বুলেটিনে আমি লাইবা জান্নাত, আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো পুরো খবর। টানা ভারী বর্ষণে তৈরি জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছে রাজধানী। রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে ডুবে গেছে অলিগলি ও প্রধান সড়ক। এতে দিনভর চরম দুর্ভোগে পড়ে ঢাকার বাসিন্দারা। বিকেলের পর থেকে বৃষ্টি থামলেও তীব্র যানজটে রাজধানীবাসীর ভোগান্তি বেড়ে যায় আরও কয়েক গুণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে আরও একদিন। পানির এই স্রোতধারা দেখলে আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে এটি কোনো বন্যা কবলিত অঞ্চলের চিত্র। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। টানা ভারী বর্ষণে রাজধানীর জলাবদ্ধতার চিত্র এটি। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী। তবে এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা। মিরপুর, বনানী, মহাখালী, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে যায় বৃষ্টির পানি। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষেরা। আমাদের এলাকার গলিগুলো থেকে সব জায়গায় পানি উঠে গেছে, খুব ভয়াবহ অবস্থা। বিভিন্ন অফিস আদালতের লোকজন, খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের সমস্যা হচ্ছে। সব মিলে একটা খুব বাজে অবস্থা, সিচুয়েশনের ভিতরে আমরা এখন আছি। সকালবেলা হচ্ছে আমাদের গলি যখন পুরা ডুবে গেছে আর কি, ওরকম অবস্থা। তো আসার সময় আর কি আসতে অনেক সমস্যা হয়েছে। অফিসে যেতে পারছি না, আমি কোনো পরিবহন পাচ্ছি না, আমি সিএনজি পাচ্ছি না, তারপরে আপনার গণপরিবহনে উঠতে পারছি না। বেশ দুর্ভোগ হচ্ছে আমাদের। ভোগান্তি যখন চরমে, তখন ড্রেনেজ সিস্টেম আর নগর পরিকল্পনার ঘাট থেকে দুষছেন নগরবাসী। বলছেন, জলাবদ্ধতার এই চিত্র রাজধানীতে নতুন নয়, তবে কার্যকর সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। জাস্ট এই জায়গা থেকে এই জায়গা আমি 1 ঘন্টা বসে আছি, তাও দেখতেছি যে গাড়ি দিয়ে যাওয়া যাবে না। বৃষ্টি হওয়ার কারণে অনেক রাস্তাঘাট পুরা জ্যাম, কোনো ট্রাফিক, কোনো সিগন্যাল নাই। আমার এখান থেকে ফার্মগেট থেকে মহাখালী আসতে প্রায় 2 ঘন্টা লাগছে, আরো অনেকের অনেক বেশি লাগছে। আর পুরো রাস্তায় পানি হয়ে যাওয়ার কারণে পুরাই অবস্থা। এদিকে আগামী 24 ঘন্টায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 2 দিন পর থেকে কমে আসবে বৃষ্টিপাত। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। 40 ঘন্টা বৃষ্টিপাতের ইয়েটা থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে, তবে ভারী বর্ষণটা থাকবে। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে দ্রুতই মুক্ত হতে চান নগরবাসী। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রাণহানি ছাড়াও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। অন্যদিকে বান্দরবান ও মৌলভীবাজারের অনেক এলাকা তলিয়ে আছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ ও বন্ধ রয়েছে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা। গাইবান্ধা ও তিস্তাপাড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। নতুন করে বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। বান্দরবানে বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি, তবে কাটেনি মানুষের দুর্ভোগ। এখনো শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা তলিয়ে রয়েছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র।
আমার বাচ্চা অনেকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, পানির জন্য এতদিন নিতে পারতেছি না। আমার এখানে অনেক জিনিস ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আমার 23 সাল পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, এক পিস মালপত্র বার করতে পারিনি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। পানিবন্দী মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সেবাও। আজকে 5 দিন ধরে খানা খাইতেই না, খিচুড়িতে হয় না, পোলাপান লাগিয়া খাবার আনতে পারি না, পানির লাগিয়া। আমরা এখানে মনে করেন অনেক কষ্টে আছি, মাল সাবানা নিয়ে, পোলাপান নিয়ে, সর্বকিছু নিয়ে। আজকে 5-6 দিন ধরে পানিবন্দী আছি আমরা। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। কক্সবাজারের উখিয়া, চকরিয়া, পেকুয়া ও টেকনাফ সহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রবিবার সকাল পর্যন্ত জেলায় 8 দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। আশ্রয়কেন্দ্র আছি, পানি প্রায় 8-2 পানি বাড়ে গিয়ে থাকিবার হন ইয়া নাই, পানি বেশি। আমাদের পুরা রাজাখালী পানির তলে ডুবে গেছে। পুরো এলাকায় পানি নিমজ্জিত আছে, যেহেতু এখানে পানির এখন সুপেয় পানির তীব্র সংকট। গাইবান্ধায় তিস্তা ও যমুনা ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও কমেনি ভাঙনের তীব্রতা। উজানের ঢল আর প্রবল স্রোতের কারণে জেলার প্রায় অর্ধশত পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলা জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা কিছুটা কেটেছে। মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে অতি ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে দুর্ভোগ এখনো কাটেনি। ভাঙতে ভাঙতে এখনো আমার লাশ মুড়তে সরকার কিনা লইছে, আর কিচ্ছু করার নাই। এখন আমি আছি রিস্কের উপরে, আপনারা দেখে যাই। টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠছে তিস্তা নদী। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি সমানতালে বাড়ছে নদী ভাঙনের আশঙ্কাও। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলার 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত বন্যায় মারা গেছে 51 জন। এরই মধ্যে কক্সবাজারে 28 জন আর চট্টগ্রামে 13 জন। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যার পরিধি বাড়বে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। দেশের বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, ফলে এই অঞ্চলে পরিস্থিতির অবনতি হতে পারে, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীর পানি বাড়তে পারে। এতে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলের পানি কমতে পারে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীর পানির প্রবাহ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে। নির্ধারিত সময়ে আপিল না করায় আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। তার এই বক্তব্যের পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সমসাময়িক বিষয়ে রবিবার ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। উঠে আসে শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়টি। জানান, শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান,
অথবা তিনি এক ধরনের উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উনি তো আপিলই করেন নাই, ভবিষ্যতে করবেন কিনা তাও আমরাও জানি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 24-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সহ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে 10টি মামলার তদন্তর কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা দাখিল করে দেব। আর অন্যান্য ইনভেস্টিগেশনের কাজও খুব দ্রুত গতিতে চলছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ বিষয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে, বাড়ানো হবে বৃত্তির টাকার পরিমাণও। আপনারা অনেকে এই বৃত্তি পেয়েছেন। চলতি বছরে এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় 4,19,982 জন শিক্ষার্থী, কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় 34.89% পরীক্ষায় অংশ নেয়নি। যে ব্যক্তিটি ভুলক্রমে এই দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। ট্যালেন্ট পুলে পেয়েছে ১৬,৩৯৮ জন। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। সিদ্ধান্ত নিয়েছি 80% আমাদের যে 65,500 স্কুল রয়েছে সরকারি, তাদেরকে দেওয়া হবে এবং 20% কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইভেট স্কুলগুলিকে দেওয়া হবে। আপনারা দয়া করে ওইভাবে নিউজ করবেন যে প্রশ্নপত্র কোথাও আউট হয়নি, তাহলেই এটা প্রতিরোধ হবে। এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত একটি ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিশুদের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে অনুযায়ী নতুন কারিকুলাম তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, অবকাঠামো নয় বরং শিক্ষক ও শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে চায় সরকার। উনি বিনিয়োগ করতে চান ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে না, শিক্ষক এবং শিক্ষার্থীর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার যেমন প্রয়োজন, কাঠামোগত সংস্কার যেমন প্রয়োজন, কারিকুলামের সংস্কার তার সাথে অনেক বেশি প্রয়োজন। এখানে এমন কেউ নাই যে এই কমপ্লেনটা শুনে নাই যে আমার প্রাথমিকের শিক্ষার্থীদের নিজের শরীরের ওজন থেকে ব্যাগের ওজন বেশি। তাহলে আমরা আরো যে 2টো বই দিচ্ছি, এটা তো জাস্টিফাইড হতে হবে এবং অবভিয়াসলি জাস্টিফাইড। আমরা উপজেলা পর্যায়ে একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিয়ে তার অধীনে আমরা যে বিশ্বভিত্তিক যেমন ফুটবলের জন্য ফুটবলের একজন কোচ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। যে আমরা অতীতে যে আবর্জনা ছিল এগুলিকে আমরা পরিষ্কার করব কি করব না। মন্ত্রী আরো জানান, খেলাধুলা, সংস্কৃতি এবং আনন্দের সাথে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয়। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। আবারও হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসি। গুরুত্বপূর্ণ নৌপথটিতে নির্ধারিত রুট ব্যবহার না করায় একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর এমন সিদ্ধান্তের কথা জানায় তেহরান। এদিকে হরমুজ বন্ধের ঘোষণার পরপরই ইরানের 3য় দফায় হামলা শুরু করেছে আমেরিকা। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হরমুজ প্রণালীতে নির্ধারিত রুট ব্যবহার না করায় একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায় ইরান। এরপরই গুরুত্বপূর্ণ এই জলপথ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায় একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটি সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বিবৃতিতে আরো বলা হয়, কয়েকটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে। আইআরজিসির ভাষ্য মতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। সতর্ক বার্তা দিয়ে আইআরজিসির নৌবাহিনী আরো বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোন আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। এছাড়া এই অঞ্চলে শত্রুপক্ষের নতুন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে। এদিকে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে তৃতীয় দফায় ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। এক বার্তায় আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MV-GFS গ্যালাক্সিতে আইআরজিসির হামলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনায় জাহাজে থাকা একজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে বলেও দাবি করে সেন্টকম। এছাড়া জাহাজটির ইঞ্জিন রুমে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানানো হয়। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনায় ভুল সিদ্ধান্তের জন্য ইরানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সেন্টকমের হামলায় ঘোষণার পরই ইরানের দক্ষিণে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। এছাড়া চাবাহারে 2টি, দেইরে 5টি এবং জাসকে 10টির বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুশেহরের রিশেহ এলাকার সামরিক ব্যারাক ও কাঙ্গান শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর ইরানের দক্ষিণ পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দরি মাশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে কুয়েত, বাহরাইন, জর্ডান সহ বেশ কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, এসব দেশে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। তৃতীয় দফায় ইরানের 140টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আমেরিকা, যার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌযান, গোলাবারুদের গুদাম, যোগাযোগের নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। আমেরিকার তৃতীয় দফা হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং হরমুজ প্রণালীতে আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ওমানের দুকুম বন্দরে আমেরিকার বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভয়াবহ ও আকস্মিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনে আমেরিকার সামরিক স্থাপনাগুলোতেও দফায় দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বাহরাইনে আমেরিকার একটি যোগাযোগ ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। তবে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা প্রজেক্টাইল প্রতিহত করা হচ্ছে। এক্স বার্তায় তারা জানায়, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণেই হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে নাগরিকদের অনুরোধ জানিয়েছে কুয়েত, কাতার ও বাহরাইন। এক বিবৃতিতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় আইআরজিসি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে থাকা আমেরিকার সামরিক স্থাপনাগুলোতেও। এদিকে হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী আরেকটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। সতর্ক করে বলেছে, আমেরিকা ও ইসরায়েলের কথিত আগ্রাসন অব্যাহত থাকলে এর জবাবে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে। এক এক্স বার্তায় হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘার গালিবাফ বলেছেন, একমুখী চুক্তির দিন শেষ, এখন দরজায় কড়া নাড়ছে বাস্তবতা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার অন্তত 8 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ পৌঁছাতেও বিপাকে পড়তে হচ্ছে। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। নতুন করে যুক্ত করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।
চারিদিকে দুর্যোগ দুর্ভোগের চিত্র। বৃষ্টি ও বানের জলে ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ জনপদ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ খাবার সংকট। আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত উঠে গেলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় ২ লাখ পরিবার। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ, অনেক এলাকায় নেই বিদ্যুৎ। দুর্গতদের উদ্ধার, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী। অনেক কষ্ট মানে ছোলো ডুবা অনেক কষ্ট করে গাড়ি ছোলো একটা আনছে আর কি, এটা দিয়ে রান্না বান্না করছে। আমরা ছেলেবেলা স্কুলে যেতে পারতেছে না, লেখাপড়া যেতে করতে পারতেছে না। এখানে ঘরের ভিতরেও পানি, আমরা রান্না বান্না করে খাওয়ার মতো এরকম কোনো কিছু নেই। প্রশাসন ও স্থানীয় সূত্র বলছে, সাতকানিয়া, বাঁশখালী সহ ৫ উপজেলায় অন্তত ৮ লাখ লোক পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি এই বন্যার জন্য আমরা মাদ্রাসা যাইতে পারি না, আমাদের বোরকা পড়লে বোরকা ভিজে যায়, আমরা যাইতে পারি না, ওখানে কোনো সহযোগিতা হচ্ছে না। অনেক পানি, এখানে পানিতে আমরা যেতে অনেক কষ্ট হয়। এই বর্ষার শুরু হয়ে গেছে, এখানে জল অবস্থা এইভাবে চলতেছি। কাপড় চোপড় সবসময় মসজিদে যাওয়ার সময় কাপড় ভিজে যায়। সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কেরানীহাট বান্দরবান মহাসড়কের অনেক অংশ এখনো পানির নিচে। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন করে যুক্ত হচ্ছে বিজিবি। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে এখানকার অধিকাংশ গ্রামের অবস্থা এরকম হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে আছে। ভুক্তভোগীরা বলছেন, এই বর্ষা আরো প্রলম্বিত হলে তাদের ভাগ্যে যে কি হয় সেটি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তাদের। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৮ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রীকে তথ্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পার্বত্য অঞ্চলগুলোতে পানি কমে আসছে এবং সেখানে কিছুটা স্বস্তিকর অবস্থা হচ্ছে। স্যার আমাদের 5টি জেলায় বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবে সরকারি তৎপরতা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শুধু সরকার নয়, এই দুর্যোগে সবারই অসহায় মানুষের পাশে থাকা জরুরি বলেও মনে করেন তিনি। বলেন, আওয়ামী লীগ আমলে বাজেটে অনেক দুর্নীতি হয়েছে, এবার তা হতে দেয়া হবে না। ত্রাণ বিতরণের সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন সেখানে। জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় সংসদের স্পিকার সহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন একসময়ের রাজনৈতিক সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই নিথর দেহে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ আসর সংসদ ভবনের প্রবেশ মুখে তার জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। পরিবারের পক্ষ থেকে ছেলে সকলের কাছে বাবার রুহের মাগফিরাতের কামনায় দোয়া চান ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। কোনো কথার দ্বারা কারো মানে কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা দোয়া করবেন। জানাজায় পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক স্পিকারের স্মৃতিচারণ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজনীতিটার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়
তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনে স্মৃতিচারণ করে স্পিকার বলেন, এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে কারো অভিযোগ ছিল না। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করেন সবাই। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারা দেশে দলীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দেশে শোক দিবস পালন করবে। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। সারা দেশ হামে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। গত 5 জুলাই সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন তার 9 মাস বয়সী মেয়ে হামে আক্রান্ত হয়ে মারা যায়। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক নার্সদের অবহেলা এবং সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা নিতে পারেনি। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের অবহেলার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠিত হওয়ার পর শেয়ার বাজারে বিনিয়োগকারীর আস্থা ফিরতে শুরু করেছে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম এখনও চলমান। আওয়ামী লীগ সরকারের আমলে মুজিব বর্ষ পালনের নামে প্রায় 900 কোটি টাকা খরচ করা হয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। ভারতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সরকারি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দিল্লিতে একটি কারখানাও স্থাপন করতে যাচ্ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, এসব মিসাইল অন্যান্য দেশও রপ্তানি করতে পারবে তেল আবিব। প্রতিরক্ষা এবং সামরিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ভারত এবং ইসরায়েল। এর মাধ্যমে দিল্লির মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মোদী। তখন থেকে এই মিসাইল তৈরির পরিকল্পনা সামনে আসে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই পরিকল্পনার আওতায় দিল্লিতে স্থাপিত উৎপাদন লাইন থেকে শুধু ভারতের জন্য নয়, অন্য দেশেও এই ক্ষেপণাস্ত্র রপ্তানি করা হবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং প্রয়োজনে ইসরায়েলের জন্য অতিরিক্ত উৎপাদন ক্ষমতাও নিশ্চিত করা হবে। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আরও গতিশীল হবে এবং প্রতিরক্ষা উৎপাদনে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলেও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাফায়েল এরই মধ্যে টামির ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেম এরই মধ্যে ভারতে হারমিস 900 এবং হারমিস 450 ড্রোন উৎপাদন করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।